বিষয়টি নিয়ে দুটি কথা বলার আগে চলুন ভিডিওটি শুনে আসি। ভারতীয় চিকিৎসকরা যদি একবার হাত তুলে নেয় তাহলে 12 ঘন্টার মধ্যে টোটাল মেডিকেল সিস্টেমটা কোল্যাপস করে যাবে আমেরিকায়। ভারতীয়দের মধ্যে তীব্র অহংকার দানা বেঁধেছে। এই অহংকার কেন? এই অহংকার এই কারণেই যে আপনারা সবাই জানেন যে আমেরিকার যে আইটি সেক্টর সেখানে ভারতীয়রা কিন্তু লিড করে। আপনাদের সামনে অনেক উদাহরণ আছে, সেগুলো আর নাইবা বলি। গুগল থেকে শুরু করে বড় বড় আইটি যেই ফার্মগুলি আছে, ইভেন মাইক্রোসফট, সবখানে কিন্তু ভারতীয়রা একটা বিরাট জায়গা দখল করে আছে। তো এই আইটি সেক্টরের পাশাপাশি আজকে শুনলেন যে মেডিকেল যে সেক্টর আছে সেখানেও তাদের আধিপত্য। ভদ্রলোক বলছেন যে আমেরিকান যে ভারতীয় ডাক্তাররা আছে তারা যদি উইথড্র করে নেয় নিজেদেরকে কাজ থেকে, তাহলে নাকি 12 ঘন্টার মধ্যে আমেরিকার যে মেডিকেল সিস্টেম আছে সেটা পুরোপুরি কলাপস করে যাবে। তো ভারতীয়রা অহংকার করবে, এটা খুবই স্বাভাবিক। এই জায়গাগুলো তারা দখল করেছে ধীরে ধীরে। তবে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে, ভারতীয়দের কিন্তু আগে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তারা কিন্তু সরাসরি কোনো সুপার পাওয়ারের সাথে এরকম ক্ল্যাশে কিন্তু কখনো জড়ায় নাই। তারা খুব চাণক্য নীতি বা তাদের কৌশল অবলম্বন করে তারা কিন্তু এই জায়গাগুলো নিয়েছে, দখল করেছে। এখন সেগুলো কিন্তু তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে। তবে এতটুকু বলতে পারি যে এখন যেরকম চ্যালেঞ্জের মুখোমুখি ভারত হওয়া শুরু করেছে, এই জাস্ট রিসেন্টলি, এরকম চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু ভারত আগে কখনোই ছিল না। তো এই চ্যালেঞ্জে ভারত কতটুকু সাস্টেইন করে সেটা আসলে দেখার বিষয়। আপনারা সবাই জানেন যে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করছে 4 দিনের। সেই মধ্যপ্রাচ্য সফরের মধ্যে এবং সফরের আগে মোট 3টা ভাষণে ট্রাম্প কিন্তু ভারতকে একরকম একেবারে নস্যির মতো, হ্যাঁ, ছেলে ভোলানো টাইপের আর কি, এই মারামারি করিও না, হ্যাঁ, যুদ্ধ বন্ধ করো। ভারত নিজেকে যেরকম মনে করতো আর কি, ট্রাম্প কিন্তু ভারতকে সেই স্ট্যাটাসে বা সেরকমভাবে কিন্তু ডিল করে নাই। খুব তুচ্ছ তাচ্ছিল্য করে ডিল করেছে। এখন ভারত অ্যাপলকেও বলছে যে এইখানে ভারতে তাদের ফ্যাক্টরিগুলো সেট আপ না করতে। তো আমরা আরও দেখছি যে তুর্কি সরাসরি পাকিস্তানের সাথে অবস্থান নেওয়ার কারণে ভারত এখন তুর্কির সাথে কিন্তু বাণিজ্য বা ভ্রমণ এগুলো কিন্তু আস্তে আস্তে স্থগিত করছে। তো আমরা যেটা দেখতে পারলাম যে বাংলাদেশের সাথে তাদের যেই অবস্থা, আস্তে আস্তে ভারত কিন্তু সারা বিশ্বের সাথেই, প্রত্যেকের সাথেই কিন্তু লেগে পাল্টাপাল্টি একটা অবস্থান নিচ্ছে। তো এটা যদি চাণক্য নীতি হয়, আমি মনে করি বর্তমান যুগে এই নীতি খাটবে না। বর্তমান যুগে আসলে রিসিপ্রোকাল বেনিফিটের যুগ। হ্যাঁ, কেউ একতরফা খালি সুযোগ নিবে এটা চিন্তা করা যায় না। সুযোগ নিলে সুযোগ দিতেও হবে। তো যা হোক, ট্রাম্প গত 3টা বক্তৃতায় কি বলেছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা দেখা। Few words about the historic events that took place over the last few days. On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of 2 nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. People said it would take 4 years, 5 years. I did it. We did it in 3 weeks.
Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. And they both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders. And it all stopped. Hopefully it'll remain that way, but it all stopped. I was very proud of Marco Rubio and all of the people that worked so hard. Marco, stand up. What a great job you did on that. Thank you, J.D. Vance, Marco. The whole group worked with you, but it was a great job. And I think they're actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? But we've come a long way, and it's could be, you know, millions of people could have died from that conflict that started off small and was getting bigger and bigger and bigger by the day. I've also been working relentlessly to end the terrible bloodshed between Russia and Ukraine. Apple, as you know, is coming in. And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. And they've offered us a deal where basically they're willing to literally charge us no tariff. So we go from the highest tariff, you couldn't do business in India, we're not even a top 30 in India because the tariff is so high, to a point where they have actually told us, I assume you too, Scott, you were working on that also, that there will be no tariff, right? Would you say that's a difference? They're the highest, and now they're saying no tariff. But I said to Tim, Tim, look, we've treated you really good. We put up with all the plants that you built in China for years. Now you got to build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well.